নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত স্যান্দনের অন্তরাল সেগমেন্টে। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। আজকের যে বিষয়টি তা হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন একটা ভীষণ মর্মান্তিক ঘটনা কিন্তু আমরা এর মধ্যে দেখতে পেয়েছি। সেটা হচ্ছে পয়লা মেতে একটি পরীক্ষা দিতে গিয়ে একটি ছেলে মর্মান্তিকভাবে দুর্ঘটনা হয় এবং তার মৃত্যু হয়। তার বয়সও বেশি ছিল না, সে বেকার ছিল, কিন্তু তার বিয়ে করেছিল মাত্র 4 মাস। সেই পরিবারটি ভেঙে পড়ে যখন তার মৃতদেহটি বাড়িতে আনা হয়। কফিনবন্দি হয়ে কমলপুরে তার মৃতদেহ আসে। মা বাবা ভেঙে পড়ে কান্না এবং আত্মীয় স্বজনেরা এবং তার স্ত্রী। মাত্র 4 মাসের বিয়ে হয়েছিল। একটি তরতাজা যুবক পরীক্ষা দিতে গিয়ে এমন একটি ঘটনার সম্মুখীন হয়েছে, সে আর প্রাণ নিয়ে আসতে পারলো না বাড়িতে। সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র আমির হোসেন। আপনাকে স্বাগত স্যান্দন স্টুডিওতে। আজকের আমাদের যে বিষয়টি, যে সমবায় ব্যাংকের যে একটি পরীক্ষা দিতে গিয়ে একটি ছেলের এমনভাবে মৃত্যু হয়েছে, তরতাজা একটা জীবন চলে গেছে। প্রথম প্রশ্নটাই হবে, এত একটা উন্নয়নের জোয়ার চলছে ত্রিপুরা রাজ্যে, প্রত্যেকেই বলে হীরা মডেল, হীরা রাজ্য, এরকম বলে থাকে। সেই জায়গাতে একটা পরীক্ষা কেন্দ্র নেই যে এই পরীক্ষাটা এখানে হবে, সেটা বাইরে গিয়েই কেন হতে হবে? এই বিষয়টি নিয়ে যদি কিছু বলেন। দেখুন, আমি শুরু থেকে যদি বলার পূর্বেই আমি স্যান্দন টিভির যারা দর্শক আছেন সবাইকে আমার প্রণাম জানাই। যারা পরবর্তী সবাই দেখবেন তাদেরকেও আমার প্রণাম রইল। আর দীপরাজের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। দীপরাজের বিধি আত্মার আমি সদ্গতি কামনা করছি আপনার স্টুডিও থেকে। আমাদের রাজ্যের মধ্যে বিজেপি যেটা প্রচার করতে চাইছে যে আমাদের রাজ্যটা চলছে হাওয়ার উপর, সেখানে হাওয়ার মধ্যে অনেক কিছু আছে যেগুলোকে আমরা জুমলা বলি। বিজেপি জুমলার মধ্য দিয়ে রাজ্যটাকে পরিচালনা করছে। এটা আমার মুখের কথা নয়, এটা রাজ্যবাসী প্রমাণ পেয়েছে। আপনি যদি দেখেন যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, সেই ব্যাংকের যদি আমার ভুল না হয় তাহলে অলমোস্ট 66 ব্রাঞ্চেস আমাদের রাজ্যের মধ্যে আছে। এটা আমাদের রাজ্যের ব্যাংক, একটা সমবায় কমিটির মাধ্যমে ব্যাংকটা চলে। সেই ব্যাংকের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ আপনার ক্লারিক্যাল ওয়ার্কার আর গ্রুপ ডি, এই 3টা পদের জন্য টোটাল 156 জনের তারা রিক্রুটমেন্ট নেবে বলে বিজ্ঞপ্তি দিয়েছিল। সেই জায়গায় আমরা দেখতে পাই যে প্রায় 19,662 জনের মতো আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা সেখানে অ্যাপ্লাই করেছে। সেই জায়গায় যারা এসসি এবং এসটি ছিল তাদের থেকে 850 রুপিস করে 850 টাকা করে তারা কালেক্ট করেছে। আর যারা জেনারেল ক্যাটাগরিতে ছিল তাদের কাছ থেকে 1000 টাকা করে তারা কালেকশন করেছে। সেখানে কালেকশন করেছে, বিজ্ঞাপন দিয়েছে পরীক্ষা হবে। রাজ্যের মধ্যে বেকারের অহরহ অবস্থা, সেখানে বেকাররা একটা বেকার যন্ত্রণায় ছটফট করছে। তারা ভেবেছিল রাজ্যের মধ্যে পরীক্ষা হবে, আর সেখানে তারা পরীক্ষা দেবে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারা চাকরি পাবে। সেই জায়গায় আমরা কি দেখলাম, আমি যেটা প্রথমে বলছিলাম যে জুমলা কেন বলছি, আর যে সুশাসক বলে নিজেকে জাহির করার চেষ্টা করছে বর্তমান সুশাসন বাবু, উনার মুখের মধ্যে কালি এঁটে দিয়েছে। এই যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষাটা যেই মাত্র ঘোষণা হলো আমাদের রাজ্যে হবে না, আসামের বিভিন্ন জায়গার মধ্যে পরীক্ষাটা নেওয়া হবে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে যারা বলছে রাজ্যের মধ্যে উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে, যারা বলছে যে রাজ্যের মধ্যে মানে শুধু উন্নয়ন আর উন্নয়ন চলছে, সেখানে বিরোধীরা মিথ্যা কথা বলছে বলে যারা প্রচার করতে চাইছে, এই জায়গায় সুশাসক বাবুর মুখের মধ্যে কালি এঁটে দিয়েছে এই সিদ্ধান্তটা। আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা সিদ্ধান্ত করলো যাই হোক কিছু একটা করতে হবে। আমরা যখন এই সিদ্ধান্তটা সম্বন্ধে আমাদের গোচরে আসলো, আমরা যুব কংগ্রেস একটা দায়িত্বশীল সংগঠন, আমরা সেখানে ইনিশিয়েটিভ নিয়ে আমরা ব্যাংক অথরিটির কাছে যাই, ডেপুটেশন দেই, আমরা বিক্ষোভ প্রদর্শন করি এবং বলার চেষ্টা করি যেন তেন প্রকারে যেন রাজ্যের ছেলেমেয়েরা এই রাজ্যের মধ্যেই পরীক্ষা দেয়। এই একটা সমবায় কমিটির ব্যাংক, এটা আইবিপিএস এর মাধ্যমে কেন পরীক্ষা দেবে? আর আমার রাজ্যের ছেলেমেয়েরা যদি আসাম যেতে হয় তাহলে তাদের আর্থিক খরচ, তাদের নিরাপত্তা
কে দায়ভার নেবে? আমরা বিক্ষোভ প্রদর্শন করি, তারা আমাদেরকে বলে আমাদেরকে সময় দাও, আমরা এটা করব। এবং পাশাপাশি আমরা রাজ্য সরকারের কাছে তৎকালীন সময়ে আমরা আবেদন করেছিলাম, বর্তমান সুশাসক যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, আমরা সুশাসক বাবুর কাছে আবেদন করেছিলাম যে আপনি ইনিশিয়েটিভ নেন, আমার রাজ্যের ছেলে মেয়েদের পরীক্ষা যাতে রাজ্যের মধ্যে দিতে পারে সেটা ব্যবস্থা করেন। কিন্তু উনি আমাদের কথায় সাড়া দেননি। সাড়া না দিয়ে তিনি প্রমাণ করলেন কি, এই রাজ্যের মধ্যে বিজেপি একটা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা পর্যন্ত, অর্থাৎ এই সমবায় ব্যাংকের ক্লারিক্যাল ওয়ার্কার, একটা ক্লারিক্যাল ওয়ার্কার সে পরীক্ষা দেবে চাকরির জন্য, আসাম যেতে হবে। একটা গ্রুপ ডি ব্যাংকের গ্রুপ ডির চাকরি করার জন্য তাকে আসাম যেতে হবে। তাহলে আমার রাজ্যের অস্তিত্বটা কোথায় রইল? আমার রাজ্যের অস্তিত্বটা কোথায় রইল? আমার রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রীর প্রয়োজন আছে? জনগণ যে সরকারটা বানিয়ে দিয়েছে এই সরকারটার কোনো প্রয়োজন আছে? আমরা কি আসামের আন্ডারে আমাদের রাজ্যটা চলবে? আপনি কখনো শুনেছেন যে আসামের কোনো একটা সমবায় কমিটির ব্যাংক, সেই ব্যাংকের পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা আমাদের আগরতলায় আসবে? এটা হয়? কিন্তু আমরা দেখলাম মানে বিজেপির শাসনে এই প্রথমবারের মতো রাজ্যবাসী দেখতে পেল তা আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ওই আসাম যেতে বাধ্য হয়েছে। অথচ আপনি মনে রাখবেন এই কমিটিটা কিন্তু এটা সমবায় কমিটির আন্ডারে। আমি বারবার বলছি, আমাদের রাজ্যের ব্যাংক, আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, আমাদের রাজ্যের যে 66টা ব্রাঞ্চ আছে সেখানে তারা চাকরি করবে, আর পরীক্ষা দেওয়ার জন্য যেতে হবে আসাম। আবার তারা বলছে উন্নয়ন। এটা ভাবা যায়? এটা যেন সোনার পাথর বাটি। বিজেপির প্রত্যেকটা কথা আমি আপনাকে বলি সোনার পাথর বাটি, মানে সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। আর তাদের এই যে পরীক্ষাটা আসাম নিয়ে গেল, আমি বলি এটার পিছনে কিন্তু একটা ষড়যন্ত্র ছিল। যেমন এটাই কেমন ষড়যন্ত্র ছিল? কারণ বিজেপি টের পেয়ে গিয়েছিল এই রাজ্যের মধ্যে যদি পরীক্ষাটা নেওয়া হয় তাহলে এই রাজ্যের যারা আমরা বিরোধী ছাত্র যুব সংগঠন আছি, আমরা এই পরীক্ষাটার উপর নজর রাখবো। এই রাজ্যের যারা সচেতন ব্যক্তি আছে, যারা চাইছে যে পরীক্ষাগুলো নিয়োগ প্রক্রিয়াটা যেন সম্পূর্ণভাবে বিশুদ্ধ প্রকারের হয়, তারা নজর রাখবে। সেই জায়গায় তারা স্বজন পোষণ করতে পারবে না তো? মন্ত্রী নেতা তাদের আত্মীয় স্বজনদেরকে বাঁকা পথে চাকরি পাইয়ে দিতে পারবে না তো? তার জন্য তারা এটা সুপরিকল্পনা করেছে, করে আমাদের রাজ্যের ছেলেমেয়েদেরকে জোরপূর্বক ওই আসামে পাঠাতে বাধ্য করেছে, যেন আসামে নামের জন্য পরীক্ষা নেবে, চাকরিগুলো তাদের আত্মীয় স্বজনকে দেবে। এই জন্য সেখানে পরীক্ষাটা নিতে এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে দিতে বাধ্য করেছে স্বজন পোষণ করার জন্য। এটাই ছিল মূল ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের ফলেই আমাদের রাজ্যের তরুণ তরতাজা একটা শিক্ষিত যুবক দীপরাজ দেববর্মা অকালে তার মৃত্যু হলো। এই মৃত্যুটা শুধুমাত্র দুর্ঘটনায় আমি বলবো না, বিজেপি সরকার এবং ব্যাংক অথরিটির ষড়যন্ত্রের ফলে দীপরাজ দেববর্মাকে খুন হতে হলো। এটা আমি আপনার স্টুডিওতে বলতে চাই। কারণ আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, আমি যখন দেখছিলাম যে তারা হঠাৎ করে তাদের নোটিফিকেশন চেঞ্জ করেছে, আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি নিজে গিয়েছি, আমরা সবাই গিয়েছি সেখানে, আমরা ব্যাংক অথরিটির কাছে জানতে চাইলাম, আপনারা তো রাজ্যের মধ্যে একটা সেট আপ তৈরি হয়েছে, একটা নোটিফিকেশন জারি হয়েছে, আপনি আমার রাজ্যের ছেলেমেয়েদের পরীক্ষা আমার রাজ্যে নেবেন, এই বলেই তো আপনি নোটিফিকেশন দিয়েছেন। এবং পরীক্ষার জন্য একটা ফি আপনি সেখানে নির্ধারিত করেছেন যে এই পরিমাণ SC ST টাকা দেবে, এই পরিমাণ জেনারেল টাকা দেবে। তাদের টাকাগুলো আপনি এই রাজ্যের মধ্যে পরীক্ষা কন্ডাক্ট করার সময় আপনি কাজে লাগাবেন। সেই জায়গায় এখানে পরীক্ষা না নিয়ে আপনি হঠাৎ করে তুগলুকি সিদ্ধান্তের মাধ্যমে ঠিক করে দিলেন আসাম যাবে। তাহলে আমার রাজ্যের ছেলেমেয়ে যে পরীক্ষার জন্য যে ফিস দিয়েছে, এটা কি চাঁদা ছিল? এটা কি এক্সটর্শন মানি ছিল? আর হঠাৎ করে আসামে নিয়ে যাওয়ার মানে কি? অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার লগে একটা চুক্তি হয়েছে, তাদের একটা চুক্তি হয়েছে, যে চুক্তির মধ্য দিয়ে তারা ভেবেছিল যে আউটসোর্সিং বিজেপির একটা খুব প্রিয় শব্দ, আউটসোর্সিং এর মাধ্যমে আসাম ছেলেমেয়েদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, নাকি তাদের মন্ত্রীর ঘরের ছেলেমেয়েদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। আর আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এখানে চাঁদা দেবে, বিজেপি চাঁদা কালেক্ট করবে আমাদের রাজ্যের ছেলেমেয়েদেরকে, আর চাঁদা দেবে একদিকে, অন্যদিকে আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েদের এইভাবে অকালে প্রাণ ঝরে যাবে। আর তাই আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা যখন শুনলাম যে তারা নোটিফিকেশন চেঞ্জের মাধ্যমে আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েদের পরীক্ষা আসাম নেবে, আমরা প্রতিবাদ করেছি, বিক্ষোভ দেখিয়েছি। ব্যাংক অথরিটি আমাদেরকে অ্যাসিউরেন্স দিয়েছিল যে তারা ব্যবস্থা নেবে এই রাজ্যে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য, কিন্তু তারা তাদের সেই কথা রাখেনি। তৎসঙ্গে তারা বলেছিল প্রয়োজন বোধে তারা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করবে, বাসের ব্যবস্থা করবে। কিন্তু সেখানে আমরা কি দেখলাম? তারা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে,
স্পেশাল ট্রেনের কথা বলেছে দুপুর 2টায়, সেখানে স্পেশাল ট্রেন আসলো 10টায়। আপনি একবার ভাবুন, যে ছেলে মেয়েটা বিলুনিয়া থেকে আসবে, যেটা আপনি গন্ডাছড়ি থেকে আসবে, তাদের এই দুপুর 2টা থেকে রাত্র 10টা পর্যন্ত এই স্টেশনে থাকার যে একটা পরিবেশ বা পরিস্থিতি, সেটা কারা দেখবে? কার দায়িত্ব? তারা সামান্য পরিমাণ মানবিক দায়িত্ববোধ ব্যাংক অথরিটি এবং আমাদের রাজ্য সরকার পালন করেনি, যার ফলে আমাদের রাজ্যের আজকে বেকাররা দুর্ঘটনাগ্রস্ত হয়ে আসামের বিভিন্ন হাসপাতালের মধ্যে, আমি যতটুকু জানি শিলচরের বিভিন্ন হাসপাতালের মধ্যে তার আমাদের প্রতিনিধিরা সেখানে গিয়েছিল, বিনা চিকিৎসায় কাতরাচ্ছে। রাজ্য সরকার সাধারণ দায়িত্ববোধ তারা সেখানে নিতে চাইছে না। আমরা গিয়েছিলাম আমাদের প্রতিনিধি দল সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছে, পরিবারদের সঙ্গে কথা বলেছে। একটা মেয়ে সেখানে ফ্লোরের মধ্যে পড়ে আছে। যখন জানতে চাওয়া হলো তোমার পরিবারের কেউ আসতে পারেনি, বলল একটা জনজাতি অংশের বোন আমার, সেখানে বলল কেউ আসেনি। ওর পরিবারকে যখন ফোন করা হলো, বললো আমাদের কাছে গাড়ি ভাড়া নেই, আমরা কিভাবে যাব? এটা হচ্ছে আমাদের রাজ্য, আমাদের রাজ্যের পরিস্থিতি। আপনাকে যদি বলি, একটা ছেলে যখন পরীক্ষা দিতে আসাম যায়, তার 10 থেকে 15,000 টাকা খরচ হয়। সেই জায়গায় যদি আমার রাজ্যের একটা বেকার বোন সেখানে যদি যায়, তার সঙ্গে তার পরিবারের 1-2 করে যেতে হয়, বাধ্যতামূলক যায় নিরাপত্তার প্রশ্নে, সেখানে যারা গেল তাদের ট্রিপল খরচটা হলো। আর যারা যেতে পারলো না, আজকে দুর্ঘটনাগ্রস্ত হয়ে হাসপাতালের ফ্লোরে শুয়ে কাতরাচ্ছে। আপনি একটা মুখ্যমন্ত্রী একটা বিবৃতি দিয়েছে, এই যিনি সমবায় মিনিস্টার, উনি একটা বিবৃতি দিয়েছে। মুখ্যমন্ত্রী ফেসবুকে একটা ফেসবুক, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রচারে আসা। মুখ্যমন্ত্রীর উচিত ছিল এই রাজ্য থেকে ইমিডিয়েট একটা টিম বানিয়ে সেখানে পাঠানো এবং তাদের সমস্ত প্রকারের চিকিৎসা বাবদ যা খরচা হয়, তাদের উন্নত মানের চিকিৎসার জন্য সেটা উনি ঘোষণা করা, সেটা নোটিফিকেশন জারি করা। প্রশাসনের ক্ষেত্রে আমরা একটু পড়ে যাচ্ছি। আপনি যেহেতু জনজাতি বোন একটা এরকম ভাবে কাতরাচ্ছে পড়ে, জনজাতির যে অভিভাবক উনি কোথায়? উনি তো হচ্ছেন কি জানেন, সিজনাল বার্ড। উনি হচ্ছেন পরিযায়ী পাখির মতো। উনি নিজেকে রাজ্যের বুবাগ্রা বলেন, জনজাতিদের মাসিয়া ভাবেন, কিন্তু উনার যেটা কাজ হচ্ছে, উনি হচ্ছেন একটা, আমি যদি গুজরাটের ভাষায় বলি, বানিয়া। উনি হচ্ছেন বানিয়া টাইপ মানুষ। উনি কি করেন, সিজনে আসেন, জনজাতিদের মধ্যে একটা আবেগ ক্রিয়েট করেন, কনস্টিটিউশনাল সলিউশন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, নেভার কম্প্রোমাইজ, এই ইন্টারলুকুটর, এমন কতগুলো শব্দ উনি দিল্লি থেকে ভাড়া করে নিয়ে আসেন, এসে আমাদের রাজ্যের জনজাতিদের সামনে এগুলো তুলে ধরেন। মাঝে মধ্যে উনি কান্না করেন। উনি একজন কালাকার আদমি, খুব ভালো অভিনয় করতে পারেন, চোখের জল ফেলেন। আপনি দেখবেন উনি ধর্নায় বসলে 2 মিনিটেই ধর্নায় শেষ। দিল্লি থেকে ফোন আসে যেন জনি লিভারের অভিনয় চলছে। আর একটা ইমোশন ক্রিয়েট করে উনি রাজ্যের জনজাতিদেরকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে ওই আমার রাজ্যের সাধারণ জনজাতি অংশের মা বোনদের ইমোশনটাকে দিল্লি বিক্রি করেন। আপনি দেখেন, একটা বিবৃতি দিয়েছে। এই তো আজকে যে মারা গেল ছেলেটা, সেও তো জনজাতি অংশেরই। উনার কিছু আসে যায় না। নির্বাচন আসলে উনি চোখের জল ফেলবেন, ওনাদের কাছে যাবেন, বড় বড় বক্তব্য বলবেন, নিজের পরিবারে টিকিট পাইয়ে দেওয়ার জন্য নিজের দলটাকে, অর্থাৎ আনারসের মধ্যে পদ্ম ফুটিয়ে দেবেন। উনি একটা রাজনৈতিক দলের নেতা হিসাবে বা জনজাতি অংশের লিডার হিসাবে উনি তো এটার একটা প্রতিনিধি টিম ওনার বাড়িতে পাঠাতো, সরকারকে আবেদন করতো যে ওর পরিবারের মধ্যে একটা চাকরি দেওয়া হোক, কিছু একটা করতো। আমরা কি দেখলাম, উনি নির্বাক শ্রোতা, নির্বাক দর্শক, চোখের মধ্যে পট্টি পরে, কানের মধ্যে ঝালা দিয়ে বসে আছেন, একটা শব্দ উনি প্রয়োগ করেননি। তার মানে কি, যারাই নিজেদেরকে জনজাতিদের বুবাগ্রা ভাবছেন, যদিও আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, যদি উনি নিজেকে বুবাগ্রা বলে দাবি করেন, সেই জায়গায় জনজাতি অংশের মা বোনদের, ভাই বোনদের আজকে ভাবতে হবে তো। আপনি এটা তো জাস্ট দীপরাজের ঘটনা। দীপরাজের পরিবারের দেখভালটা কে করবে? উনি তো আশ্বাস দিতে পারতো, উনি যেতে পারতেন। নির্বাচন শেষ, নেই এখানে, চলে গেছে শিলং। গরম সহ্য করতে পারেন না তো? ত্রিপুরার হাওয়া, মাটি, বাতাসে উনি বড় হননি তো। উনি তো শিলং বড় হয়েছেন, দিল্লিতে থেকেছেন। ত্রিপুরার মানুষের সঙ্গে ওনার কানেকশন হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক, অন্যতা কিছু না। আর যদি হৃদ্যতা থাকতো, যদি তাদের জন্য ভালো চিন্তা করতো, উনি যেতেন, আশ্বস্ত করতেন। উনি তো সরকারে আছেন বর্তমানে, ওনার দল তো বর্তমানে সরকারে আছেন, ওনার নেতৃত্বে সরকার চলছে, জোট সরকার চলছে। আর জনজাতি অংশের মা বোনরা, আমার বেকার ভাই বোনরা আজকে আসামে যাওয়ার সময় দুর্ঘটনায় মারা যায়, উনি টু শব্দ পর্যন্ত করছে না। বুঝতে হবে, উনি হচ্ছেন আনারস বাগানের মধ্যে বিজেপির পালিত একটা পুষ্য পাখি। যখন বিজেপি বলবে
উনি এখানে এসে পাখির যে কিচিরমিচির গান উনি গাইবে, জনজাতিদের মধ্যে আবেগ ক্রিয়েট করবে, ভোট আসবে, ভোট কুড়বে, দিল্লিতে বিক্রি করবে, আবার রাজ্য ছেড়ে চলে যাবে। এটাই হচ্ছে ওনার কাজ। কোন কোন যুব সংগঠনগুলো একত্রিত হয়েছে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে বা একটা স্লোগান তুলছে যে এই ছেলেটার পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে হবে, দীপরাজের পরিবারের পাশে গিয়ে? দেখুন, আমরা পৃথকভাবে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা গিয়েছি, বামফ্রন্টের যে যুব সংগঠন তারাও গিয়েছে। আমরা একসঙ্গে যাইনি, কিন্তু আমরা পৃথকভাবে গিয়েছি। আমাদের পৃথকভাবে গেলেও আমাদের যে মূল দাবি ছিল, একটা দাবিটা কি ছিল? আমরা বলেছি অনতি বিলম্বে ওই দীপরাজের মায়ের চোখের জল শুকানোর পূর্বেই, দীপরাজের যে স্ত্রী 4 মাস আগে বিয়ে করেছে, আপনি শুনলে আপনার হৃদয় ভেঙে যাবে। হ্যাঁ, ভীষণ করুন। ও যে মেয়েটাকে বিয়ে করেছে তার পরিবারেও কেউ নেই, বাবা মা ভাই বোন কেউ নেই, বিয়ে করেছে, ভেবেছিল জীবন সাথীকে সঙ্গে নিয়ে মা বাবাকে দেখাশোনা করবে, একটা চাকরি করবে রাজ্যের মধ্যে। আমরা বলেছি ও তাদের চোখের জল শুকানোর পূর্বেই যেন ব্যাংক অথরিটি দায়িত্ব নিয়ে তাদের পরিবারের মধ্যে একটা চাকরি প্রদান করে ইমিডিয়েট। পাশাপাশি এই সময়টার মধ্যে তাদের পরিবারের দেখাশোনা করার একজনই ছিল, সে ছিল দীপরাজ। আমরা বলেছি এককালীন অর্থ প্রদান করতে হবে, যেন পরিবারটা যেন বেঁচে থাকতে পারে, পরিবারের প্রত্যেকটা সদস্যদের পেটে যেন দুবেলা ভাত পড়ে, আর একটা চাকরি দিতে হবে। তৎসঙ্গে যাদের তুগলুকি সিদ্ধান্তের ফলে, যাদের এই হঠগুড়ি সিদ্ধান্তের ফলে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আসাম পরীক্ষা দিতে মানে যাওয়ার জন্য বাধ্য হয়েছে, ব্যাংকের যিনি এমডি, যিনি ডাইরেক্টর অ্যান্ড চেয়ারম্যান, আমরা বলেছি তাদেরকে পদত্যাগ করতে হবে। সেই জায়গায় আমরা কি দেখলাম? ব্যাংকের যিনি চেয়ারম্যান, নিশ্চয়ই রাজ্য সরকারের দাবরানি খেয়ে উনি একটা সাংবাদিক টিভি চ্যানেলে মেবি বলছিলেন যে উনি পরীক্ষার্থী কিনা আমরা এখনো বলতে পারছি না। দীপরাজ দেববর্মা সে কি পরীক্ষার্থী কিনা বলতে পারছি না। তারপর যখন আমরা গেলাম ওনার ব্যাংকের মধ্যে আগরতলা পুষ্টপৃষ্ঠমণি, ওরা আমাদের সামনে ভুল স্বীকার করেছে, যেটা ভুল হয়েছে। মা বাবা বলছে পরীক্ষার্থী, ওর অ্যাডমিট কার্ড সার্টিফিকেট সমস্ত কিছু পরীক্ষার্থী, কিন্তু চেয়ারম্যান রাজ্য সরকারের দাবরানি খেয়ে বলছে আমি একটু সন্দিহান। আপনি ভাবতে পারেন কত বড় অমানবিক এই সরকার এবং এই সরকারের তত্ত্বাবধানে চলা এই সমবায়, অর্থাৎ আমাদের এই কোঅপারেটিভ ব্যাংকের অথরিটি। আমরা বলেছি, আমরা কাগজ জমা দিয়ে এসেছি, ডিমান্ড দিয়ে এসেছি লিখিতভাবে, বলেছি যদি আমাদের দাবিগুলো পূরণ না হয় তাহলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। আর এই যে আন্দোলন গড়ে উঠবে, যদি এই আন্দোলনে ব্যাংক অথরিটিকে আমরা স্তব্ধ করে দেব বলেছি, আর যদি ব্যাংক অথরিটি সহ ব্যাংক স্তব্ধ হয় তার দায়ভারটা ব্যাংক অথরিটিকে নিতে হবে। ব্যাংক অথরিটির কথা মানলাম, এবার ব্যাংকের যে সমবায়ের যিনি অভিভাবক তার কি বার্তা? শুক্লাচরণ জমাতিয়া না নোয়াতিয়া, শুক্লাচরণ নোয়াতিয়ার কথা বলছেন তো আপনি? উনি তো ব্যস্ত আছেন ভোটের দিন, মদ পান করে ভোট কেন্দ্রে গিয়ে ভোটের যে পুলিং স্টেশনের ভিতর ঢুকে কিভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ধমকানো যাবে, তাদেরকে বের করে দেওয়া যাবে, তাদেরকে সেখানে পুলিং স্টেশনের মাঠ থেকে তাড়িয়ে দেওয়া যাবে, উনি এইসব কাজে ব্যস্ত। আপনারা দেখেছেন, আপনাদের টিভি চ্যানেলে আমি দেখেছি ভোটের দিন কি করছিলেন, ওনার ভূমিকাটা কি ছিল? রংবাজি করছিলেন উনি তখন। অথচ জনজাতি অংশের একটা বেকার, কত গরিব পরিবার, দরিদ্র পরিবারের একটা বেকার ছেলে দুর্ঘটনায় মারা গেছেন, তার পরিবারের জন্য একটা সমবেদনা জ্ঞাপন করার সময় পাননি, যাওয়ার সময় পায়নি। অথচ আমরা দেখি উনি ভোট কেন্দ্রে একটা মন্ত্রী, আমার বলতেও লজ্জা হয়, একটা মন্ত্রী সে বুঝতেই পারছে না তার চেয়ারটার কতটুকু মানে গুরুত্ব। সে বুঝতে পারছে না যে সে এখন বিজেপি দলের রংবাজ না, সে এখন বিজেপি দলের ক্যাডার না, সে রাজ্যের মন্ত্রী। রাজ্যের সমস্ত মানুষের দায়ভার তার কাঁধে। সেই জায়গায় রাজ্যের মানুষ ছাড়ুন, তার জনজাতীয় অংশের একটা ভাই এইভাবে মানে মারা গেল পরীক্ষা দিতে গিয়ে, রাজ্য সরকারের ব্যর্থতার কারণে, ব্যাংক অথরিটির তুগলুকুনিপনার কারণে একটা টু শব্দ পর্যন্ত প্রয়োগ করেনি। আপনি শুক্লাচরণ নয়াতের কথা বলছেন, দায়িত্বহীন একটা মন্ত্রী আমি বলবো। দায়িত্ব যে শব্দটা, আমার মনে হয় এই শব্দটার পরিভাষাও ওনার জানা নেই। যদি জানা থাকতো তাহলে নিশ্চয়ই
উনি দায়ভার গ্রহণ করে রাজ্যের মানুষের কাছে বলতো যে আমি সমবায় কমিটির চেয়ারম্যান হিসাবে, সমবায় সমিতির চেয়ারম্যান হিসাবে এটা আমার দায়বদ্ধতা, আমি দায়ভার গ্রহণ করলাম, দীপরাজের পরিবারের মধ্যে আমি একটা চাকরি প্রদান করব এবং 48 ঘন্টার মধ্যেই করব। কিচ্ছু শব্দ প্রয়োগ করেনি। কিভাবে করবে? ওগুলো তো বিজেপির তুতাপাখি, তো বিজেপি দলের তুতাপাখি, নাম আইপিএফটি। এক হচ্ছে মতা, আনারসে পদ্মফুল ফুটে গেল, রাজ্যের মানুষ দেশের মানুষ দেখলো কিভাবে আনারসে পদ্মফুল ফুটাতে হয়। আপনি মনে রাখবেন, এখন আজকাল একটা নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে, বালতির মধ্যে আদা চাষ করা যায়। আমাদের রাজ্যে আরেকটা আমরা দেখলাম যে আনারসের মধ্যে পদ্মফুল ফুটানো যায়, আনারসের মধ্যে পদ্মফুল ফুটানো যায়। আর সেই আনারস আর পদ্মফুল আর ওই যে টাক্কাল, তারা মিলেমিশে একাকার। আর রাজ্যের জনজাতি অংশের মা বোনরা এইভাবেই কষ্ট পাচ্ছে, অর্ধাহারে অনাহারে সন্তান বিক্রি করছে, এইভাবেই থাকছে, তাদের খবর নেওয়ার কেউ নেই। কারণ তারা তো ভুটকুরানোর পাখি, সেটা বোবাগ্রা হোক, শুক্লাচরণ নোয়াতিয়া হোক, সান্ত্বনা চাকমা হোক, যে কেউ হোক। আপনি দেখেছেন এই পাশে দাঁড়াবে না। ওরা এখন পর্যন্ত কি কেউই যায়নি রাজনৈতিক স্তরের? রাজনৈতিক স্তরের আমরা গিয়েছি, আমাদের প্রদেশ কমিটি থেকে গিয়েছে, আমাদের ছাত্র যুবরা গিয়েছে, আমাদের মহিলা সংগঠনের তারা গিয়েছে। আমি দেখেছি, আপনাদের টিভির পর্দায় দেখেছি, বামফ্রন্টের সেখানে ছাত্র যুব সংগঠনের বন্ধুরা সেখানে গিয়েছে, কথা বলে এসছে পরিবারের সাথে। হ্যাঁ, আমরা গিয়েছি। আপনি বলুন কোন মন্ত্রীটা গিয়েছে? যদি যেত আপনাদের টিভির চ্যানেলে তো দেখাতো, সারা রাজ্যের মানুষ দেখতো। এটা তো লুকিয়ে রাখার কিছু না, এটা তো এমন না যে করোনা এসছে মুখ ঢেকে রাখতে হবে, এমন তো কিছু না। যায়নি তো, যাবে না তো। মানুষ তো প্রশ্ন করবে গেলে, মানুষ জানতে চাইবে। তোমরা তো বলেছিলে, বিজেপি তো বলেছিল 2018 সালের পূর্বে বলেছিল তো প্রত্যেক বছরে 50,000 করে রাজ্যের বেকার ছেলে মেয়েদেরকে চাকরি প্রদান করবে। ওরা বলেছিল তো যদি সরকারটা গঠন করতে পারে তাহলে আমাদের রাজ্যের মধ্যে শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করে রাজ্যের বেকারদের কাজের ব্যবস্থা করে দেবে। ওরা নানা কথা বলেছে, কিন্তু যখন সরকারটা আসলো আমরা কি দেখলাম? সরকার গঠন করানোর আগ পর্যন্ত রাজ্যের বেকাররা ছিল এই বিজেপির কাছে চোখের মণি। যেই মাত্র সরকারটা গঠন হলো, আমার রাজ্যের শিক্ষিত বেকার যুবশক্তি, শিক্ষিত বেকার ছেলেমেয়েরা যখন কাজ চাইতে লাগলো, বললো আমাদের কাজ দাও, পেটে ভাত দাও, এই যারা চোখের মণি ছিল নির্বাচনের পূর্বে, তারাই চোখের ছানিতে পরিণত হয়ে গেল বিজেপির। তারপর তারা কি করলো? আমরা দেখলাম যে রাজ্যের বেকার যুবক যুবতীদের তারা হতাশার সমুদ্রে ঢেলে দিল। সেখান থেকে আমার রাজ্যের ছেলেমেয়েরা, একটা শ্রেণীর শিক্ষিত যুবকরা আজকে নেশার দিকে ধাবিত। কেন? হতাশায়। সারাটা জীবন পড়াশোনা করেছে, মা বাবা মানুষের বাড়িতে কাজ করে লেখাপড়া করিয়েছে, কাজ নেই। বৃদ্ধ বাবা মা ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছে, অসুস্থ, তাদের ওষুধ খরচাটা দিতে পারছে না। অনেকটা স্বপ্ন নিয়ে বিজেপিকে এনেছিল, সেখানে বিজেপিও প্রতারণা করলো। করবেটা কি? মুখটা কোথায় দেখাবে? সেই জ্বালা যন্ত্রণা, বেকারত্বের যে বিষম একটা তাপদাহ তাদের হৃদয়ে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে, সেই তারণের ফলে তারা নেশার দিকে ধাবিত হচ্ছে। আরেকটা শ্রেণীকে সুচারুভাবে আমার রাজ্যের শিক্ষিত যুবকদের, আপনার টিভি স্টুডিওতে বলে যাচ্ছে, আরেকটা আমাদের রাজ্যের শিক্ষিত যুব শ্রেণীকে বিজেপি তাদের কানের মধ্যে একটা সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে যেই মূল স্রোত, যেটা জীবন গঠনের যে মূল স্রোত, যেখানে কম্পিটিশনে থাকতে হবে, সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে তাদেরকে ব্যাপক পরিচালনা করছে। এটা সুপরিকল্পিতভাবে করছে। আপনি বুঝতে হবে বিজেপি যত আপনি দেখবেন, বিজেপি হচ্ছে মুরগা দৌড়ের পার্টি। একটা শ্রেণীর যুবককে ধ্বংস করে দেবে, তাদের ছুঁড়ে ফেলে দেবে, নতুন আরেকটা শ্রেণীর যুবকদের ধরবে, তাদের ব্যবহার করবে, ছুঁড়ে ফেলে দেবে। ইউজ অ্যান্ড থ্রো। 18 সালের পূর্বে যাদের ইউজ করেছিল তাদের থ্রো করেছে কোথায়? ওই হতাশার সাগরে। এখন আবার নতুন ধরছে, তাদেরকেও দীপরাজ দেববর্মার মতো আবার ইউজ অ্যান্ড থ্রো করে ফেলে দেবে। এটা বিজেপির কৌশল, এটা বিজেপির কৌশল। তাই আমার রাজ্যের যারা আমি একজন যুবক, আমি আমার রাজ্যের সব সময় যেখানে যাই কথা বলার সুযোগ পাই, আমি আমার রাজ্যের শিক্ষিত বেকার ভাই বোনদের একটাই অ্যাপিল করি, কিসের হতাশা? কিসের হতাশা? জন্মেছি যুদ্ধে জয় হওয়ার জন্য, হতাশা কিসের? হতাশা নেই। এই বিজেপি একটা প্রতারক পার্টি। আজকে ঠকিয়েছে, মানুষ একবার ঠকে, দুইবার ঠকে, তৃতীয়বার ঠকে না। এই ঠকবাজ পার্টিকে একটা সময় মানুষ ছুঁড়ে ফেলবে। এইগুলো দেখার পর আপনি জানেন, আমি আরেকটা কিছুদিন পূর্বে আপনি দেখবেন, আমি আজ এটার প্রসঙ্গ এখানে নেই, তবু বলে দিচ্ছি, ইঞ্জিনিয়ারের পরীক্ষা এই মহামান্য হাইকোর্ট বাতিল করে দিয়েছে পরীক্ষাটা। কেন বাতিল করলো? তারা তো টাকা নিয়েছে, ওই পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েছিল তো, এক্সটর্শন। পরীক্ষার
ফি মানেই হচ্ছে এক্সটর্শন। সেটা ট্যাট 1 ট্যাট 2 থেকে শুরু করে এককালীন ট্যাট ছাড় থেকে শুরু করে সমস্ত পরীক্ষায় চাঁদা কালেক্ট করো, চাকরি প্রদানের নামে চাঁদা কালেক্ট করো। সে যখন 8ই অক্টোবর 2023 সালে পরীক্ষাটা নেয়, আমি আপনাকে প্রমাণ দিয়ে যেতে পারবো। সেই জায়গায় আমরা পরদিন আমরা টিপিএসসি চেয়ারম্যানের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের যুব কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের তৎকালীন যুব কংগ্রেসের সহ সভাপতি ছিলেন শাহজাহান ইসলাম, ওনার নেতৃত্বে আমরা গিয়েছি, ওনাকে বলেছিলাম যে পরীক্ষাটা আপনি নিয়েছেন সেটার মধ্যে কারচুপি হয়েছে, সেটার মধ্যে স্বজন পোষণ হয়েছে, পরীক্ষা যে সিস্টেমে নেওয়ার কথা সেখানে নেওয়া হয়নি। উনি বললেন কিভাবে পরীক্ষার মধ্যে স্পষ্টত গাইডলাইনে লেখা আছে সেখানে 20 মার্ক থাকবে জেনারেল নলেজ থেকে, আর 80 মার্ক থাকবে ইঞ্জিনিয়ারের যে টেকনিক্যাল বিষয়গুলো সেইগুলোর উপর। সেখানে আমরা কি দেখলাম, 20 মার্ক ওরা ওদের মতো করে করেছে, ধরে নিলাম জেনারেল, আর 80 মার্ক যেটা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল থেকে আসার কথা ছিল, সেখানে অনলি 20 মার্ক এসেছে ম্যাথ থেকে, আর বাকিগুলো তাদের মতো করে প্রশ্ন করা হয়েছে। আমরা এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম, কিন্তু তখনও আমাদের তারা কথা শুনেনি। শেষ পর্যন্ত যে সমস্ত পরীক্ষার্থীরা বঞ্চিত হয়েছিল, প্রতারিত হয়েছিল, ওই যারা পরীক্ষক ছিলেন, যারা পরীক্ষা নিচ্ছিলেন, অর্থাৎ রাজ্য সরকারের কার্যসূচিতে, তারা রিট পিটিশন করে হাইকোর্টে। আপনারা কি দেখলেন? মহামান্য হাইকোর্ট বুঝতে পেরেছে আর এটা তো স্বজন পোষণের জন্য তারা এটা করেছে, বন্ধ করে দিয়েছে। এগুলো প্রতিবাদটা কে করছে? আমরা করছি তো, আমরা তো ফেস করছি। শুধু আপনার স্টুডিওতে এসে কথা বলতে হবে তার জন্য কথা বলছি না। এই যে কথাগুলো বলছি আপনার মনে হতে পারে যে আমি চিৎকার করে কথা বলছি, না। প্রতিনিয়ত যখন দেখি বিজেপি দ্বারা আমার রাজ্যের বেকাররা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পরীক্ষা দেওয়ার নাম করে তাদের কাছ থেকে চাঁদা কালেকশন করা হচ্ছে, তাদের রক্ত শোষণ করে নেওয়া হচ্ছে, তখন হৃদয়ে রক্তক্ষরিত হয়। আমি দেখি তো এগুলো, আমি দেখি এগুলো। দীপরাজ দীপুর মার যে একটা তার ফ্যামিলিতে তার একটা বেকারত্বের একটা জ্বালা ছিল। শিক্ষিত ছেলেমেয়েরা যখন ঘরে বসে থাকে তখন মা বাবারও কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হয় যে ছেলেটা মেয়েটা বসে আছে, কিছু করতে পারছে না, বা সবারই একটা আশা থাকে একটা সরকারি চাকরি হোক, সেই চাকরির দিকে তাকিয়ে থাকে। সেই জায়গাতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আপনার কাছে আমি জানতে চাইবো, এর আগে কি ত্রিপুরা রাজ্যে বাইরে গিয়ে কোনো ধরনের পরীক্ষা হয়েছে বা ইন্টারভিউ হয়েছে? দেখেন, এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংক আমাদের রাজ্যে তৈরি হয়েছে, এটা আমাদের রাজ্যের ব্যাংক। আমি অন্যান্য পরীক্ষার কথা বলবো না। আমাদের রাজ্যের মধ্যে আমরা দেখেছি টিপিএসসি পরীক্ষা হতে, টিপিএস পরীক্ষা হতে, টিসিএস পরীক্ষা হতে, আমরা দেখেছি নেট স্লেট পরীক্ষা হতে, আমরা দেখেছি নানাহ কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা হতে আমাদের রাজ্যের মধ্যে আমরা দেখেছি। সেখানে 154টা মানে পদের জন্য, যার মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, ক্লারিক্যাল ওয়ার্কার আছে এবং গ্রুপ ডি আছে, তাদের জন্য 19,662 জন পরীক্ষার্থীকে ব্যাংকটা রাজ্যের পিআরটিসি জমা দিয়ে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা পরীক্ষা দেবে। সেখানে তাদেরকে কেন আসাম যেতে বাধ্য করা হলো? এই জায়গাটাই তো ষড়যন্ত্রটা। এখন কেউ যদি ইউপিএসসি এক্সাম দেবে, সে তো আর আমার আগরতলা বসে দেবে না, ওখানে যাবে, এটা মানা যেত। আপনারা যখন নোটিফিকেশন পেয়েছেন তখন থেকে আপনারা প্রতিবাদে, কিন্তু এর আগে থেকে প্রতিবাদে আপনারা সামিল হয়েছেন, ব্যাংকের সামনে গেছেন। আমরা বিভিন্নভাবে আমাদের খবরে পরিবেশন করেছি যে এই সংগঠন থেকে ওই সংগঠন থেকে তারা প্রতিবাদ জানাচ্ছে যে বাইরে কেন গিয়ে পরীক্ষাটা হবে। তারপরও এটা মানা হয়নি, পরীক্ষাটা বাইরে গিয়ে হয়েছে। তারপর একটা দুর্ঘটনা ঘটে গেছে, মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আজকে যদি এটা সফল হতো তখন আপনারা এই আন্দোলনটা কি করতেন? দেখেন, দীপরাজ মারা গিয়েছে দুর্ঘটনায়, শুধুমাত্র তার মৃত্যুটাকে সামনে রেখে রাজনীতি করতে চাইছি না। শুধুমাত্র দীপরাজ দেববর্মা দুর্ঘটনায় মারা যাওয়ার ফলেই আমরা ব্যাংকের সামনে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছি এমন না, কিন্তু তার পূর্বে আমরা করেছি। আমাদের যেই কি বলবো এটাকে, আমাদের মূল বিষয়টা কি ছিল, বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার। আমরা বলেছি আমাদের রাজ্যের ব্যাংক, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা সেখানে পরীক্ষা দেবে, আমাদের রাজ্যে চাকরি করবে। সেখানে গ্রুপ ডি এবং ক্লারিক্যাল ওয়ার্কারও আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও আছে। এই পদের জন্য চাকরির পরীক্ষা দিতে আসাম কেন যেতে হবে? আপনারা তো প্রথম বলেননি যে আসাম সেন্টারটা হবে। তার মানে কি? তার মানে হচ্ছে ষড়যন্ত্র। যখন পরীক্ষার্থীরা টাকা দিয়ে ফেলেছে,
এবং যখন শুনবে যে আসাম গিয়ে পরীক্ষা দিতে হবে, স্বাভাবিকভাবেই একটা শ্রেণীর যারা অতি দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করবে, আসামের কথা শুনে সেখানে ট্রেনের খরচ, খাওয়ার খরচ, থাকার খরচ, আসা যাওয়ার খরচ, যখন এই খরচাটা হিসেব করবে, একটা শ্রেণী রাজ্যের মধ্যে থেকে যাবে, বলবে বাবা যাব না। এখানে একটা শ্রেণীকে প্রতারিত করলো, আরেকটা শ্রেণীর মধ্যে যারা আমার বোনেরা আছে, পরীক্ষার্থী ছিল, তাদেরও একটা শ্রেণী থেকে যাবে না। আরেকটা শ্রেণী কি করবে, সেখানে যেতে আসার মধ্যে একটা পরীক্ষার জন্য যে মেন্টালি প্রিপারেশন, আমরাও তো পড়াশোনা করেছি, আমরা স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য যখন গাড়ি দিয়ে যেতাম খাতা মুখের সামনে ধরে রাখতাম যে ভুলে যদি যাই, ঠিক আছে, একটা যে প্রিপারেশনের প্রয়োজন হয়, মেন্টালি যে স্ট্রেসটা, তাদেরকে কেন মেন্টালি টর্চারটা করা হবে, তাদের কি দোষে করা হবে? আমাদের রাজ্যের মধ্যে আজকে যদি এমন হতো যে আমাদের রাজ্যের মধ্যে মণিপুরের অবস্থা, বিজেপির নেতৃত্বে মণিপুরের যদি অবস্থা, মণিপুরের মতো অবস্থা হতো, তাহলে বুঝতাম যে এখানে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে আসাম পাঠানো হচ্ছে। আসামের মধ্যে নির্বাচন চলছে, তাদেরকে আমি বলি একটা ষড়যন্ত্র করে। আমরা তখনও প্রতিবাদ করেছি যখন এই সিদ্ধান্তটা নিয়েছে, যদি এটা সফল হতো আমরা তার উপরেও প্রতিবাদ করতাম। এতে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের সাথে প্রতারণা, তো এটা কোনো রেগুলার নিয়মের মধ্যে পড়ে না। তাহলে আপনাদের বিষয়টা হলো যে 1 নম্বর, যে আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেরা বাইরে গিয়ে কেন দেবে পরীক্ষা দেবে। দ্বিতীয় হলো দীপরাজের ফ্যামিলির সঙ্গে দাঁড়াতে হবে। দীপরাজের মৃত্যুর দায়ভার গ্রহণ করে আমরা বলেছি শুধু দাঁড়াতে হবে না, ওর পরিবারের মধ্যে চাকরি দিতে হবে, পাশাপাশি ওই যে তুগলুকিপনা কয়েকজন আছেন, চেয়ারম্যান থেকে জিএম পর্যন্ত, আমরা বলেছি দায়ভার গ্রহণ করে পদত্যাগ করতে হবে। ন্যূনতম লজ্জাবোধ থাকতে হবে তো। আপনি এমডি হয়ে বসে থাকবেন চেয়ারের মধ্যে, আর সিদ্ধান্ত নেবেন তুগলুকিপনা ওই আসাম রাজ্যের অর্থনীতিকে আপনি চাঙ্গা করার জন্য আমার রাজ্যের 20,000 ছেলেমেয়েকে আপনি ট্রেনের ডাব্বায় করে পাঠিয়ে দেবেন, তাদের জীবনের নিরাপত্তার কথা ভাববেন না আপনি? আমার রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা আপনি বেতন পাবেন, আপনার পরিবারের ছেলেমেয়েরা এসি করে থাকবে, আপনি আনন্দ করে আরামভাবে জীবন কাটাবেন, আর আমার রাজ্যের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনায় মারা যাবে, আর আমরা বসে বসে এটা দেখব? এটা ভাবা যায়? আমাদের প্রথম, এবং আমরা তাদেরকে আমরা বলে এসছি কড়া ভাষায় বলে এসছি, অদূর ভবিষ্যতে যদি এহেন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে রাজ্যের যারা বেকারদের পাশে দাঁড়িয়ে থাকে, আমাদের যে যুব সংগঠন, কংগ্রেসের যুব সংগঠন, তাহলে তাদেরকে ওই ভাষায় জবাব দেওয়ার ক্ষমতা রাখে, আমরা দেব। ব্যাংক কর্তৃপক্ষ যেটা বলেছিল যে ও আদৌ ইন্টারভিউ দিতে গেছিল কিনা সেটা তারা বলতে পারছে না, তাহলে ওই বিষয়টা নিয়ে নিশ্চয়ই রেজিস্ট্রেশনের একটা নথিপত্র থাকবে, সে যে পরীক্ষা দিতে গেছে সেই নথিপত্রটা থাকবে। আপনাদের কাছে এমন কিছু রয়েছে? হয়তো আমি আজকে আনতে ভুলে গেছি, আপনি চাইলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেব, বাড়িতে গিয়ে যদি আপনি বলেন আমি হোয়াটসঅ্যাপ করে দেব। আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে না, এবং রাজ্যের আপনাকে বলছি কেন, কারণ আপনাকে যদি আমি পাঠাই তাহলে আপনি টিভির মাধ্যমে রাজ্যের সকলকে দেখাতে পারবেন প্রমাণ সহ। এখন আপনাকে বলি, আপনার পরিবারের মধ্যে কেউ যদি একটা মাধ্যমিক পরীক্ষার্থী থাকে, আপনার ছেলে মেয়ে ছোট ভাই বোন, আপনি জানবেন না এটা? মৃত ছেলে নিয়ে মিথ্যা কথা বলবে মা বাবা? এটা হচ্ছে রাজ্যের ছেলে মেয়েদেরকে প্রতারণা করার একটা কৌশল তারা করেছে, ঠিক আছে? এটা হচ্ছে যেমন ব্যাংক অথরিটি যেমন দায়ী, তদ্রূপ দায়ী হচ্ছে রাজ্যের সরকার। তাই দীপরাজের এই যে মৃত্যুটা, অকাল প্রয়াণ ঘটলো, তাই আমরা বারবার বলে যাচ্ছি তার দায়ভারটা গ্রহণ করতে হবে রাজ্য সরকার এবং ব্যাংক অথরিটিকে, এবং তার পরিবারের মধ্যে অনতি বিলম্বে একটা সরকারি চাকরি হোক কিংবা ব্যাংকের মাধ্যমে একটা চাকরি দিতে হবে। এটা হচ্ছে তাদের দিতেই হবে। আর পাশাপাশি এককালীন যে আমরা যেটা চাইছি, তাদেরকে এককালীন একটা আর্থিক সাহায্য প্রদান করা হোক। আপনারা যুব সংগঠন যারা যারা পৃথকভাবে গেছেন, একটা এবিভিপিও একটা যুব সংগঠন রয়েছে, সেখান থেকে কোনো ধরনের, যেহেতু যুব সংগঠন, যেহেতু একজন বেকারের মৃত্যু হয়েছে, একটা যুবকের মৃত্যু হয়েছে, সেটা থেকে কোনো ধরনের আপনাদের না, এবিপিপি এটা বিজেপির একটা টিম, যে টিম কি বলবো আমি, গোবরে তারা সোনা খুঁজে বেড়ায়।
তারা যুবকের পাশে দাঁড়াবে, এটা হয় কখনো? আপনাদের আগামী কি কর্মসূচি থাকবে? আমাদের নজর আছে, ব্যাংক অথরিটি তারা আমাদেরকে কথা দিয়েছে, তারা ইমিডিয়েট একটা মিটিং ডাকাবে, ম্যানেজমেন্ট কমিটি বসবে, সেখানে বসে দীপরাজের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কি কি সিদ্ধান্ত গ্রহণ করা যায় তারা সেগুলোর উপর সিদ্ধান্ত নেবে এবং আমাদেরকে জানাবে। আমাদেরকে তারা সময় চেয়ে দেয় আমাদের কাছ থেকে, 2-4 দিনের সময় চেয়েছে। আমরা বলেছি ঠিক আছে, যদি এর মধ্যে না হয় তাহলে আমরা আমাদের রাস্তায় হাঁটবো, আন্দোলনের রাস্তায় হাঁটবো, তাদেরকে বাধ্য করব। আমি সাংবাদিক জীবনে আমি অনেক আন্দোলন দেখেছি, অনেক সংগঠনের আন্দোলন দেখেছি, আপনারা অনেক আন্দোলন করেছেন, এখনো করছেন। এই আন্দোলনটা আসলে কতদিন চলবে না মুখ থুবড়ে পড়ে যাবে? আমি আপনাকে বলি, দীপরাজের পরিবার যতদিন ন্যায় না পাচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। পাশাপাশি অদূর ভবিষ্যতে আমার রাজ্যের বেকার ছেলে মেয়েদের যেন এই সমস্ত যেগুলো আমাদের রাজ্যের দপ্তরের পরীক্ষা, চাকরি পরীক্ষা, এই পরীক্ষাগুলোর জন্য যাতে বাইরে না যেতে হয় তার ব্যবস্থা যতদিন পর্যন্ত আমরা করতে না পারছি আন্দোলন চলবে। আমরা দিবারাত্র বেকারদের পাশে আছি। দেখুন, শুধুমাত্র একটা রাজনৈতিক দলের যুব সংগঠনের সঙ্গে জড়িত আছি বলে বলছি না, আমরা শুরু থেকেই বেকারদের পাশে আছি, ছাত্রদের পাশে আছি, রাজ্যের মানুষদের পাশে আছি। একজন মানুষ হিসেবে যাতে তাদের পাশে থাকেন সেটাই আমাদের আশা থাকবে এবং অবশ্যই আমাদের নজরদারিও কিন্তু থাকবে সবকটা বিষয়ে। আমরা জানি যে দীপরাজ দেববর্মার মৃত্যুর পর তার মায়ের চোখের জল হয়তো বা গড়াতে গড়াতে এখনো শুকোয়নি, হয়তো বা বাবারও শুকোয়নি, স্ত্রীও হয়তো বা এখনো সেই হৃদয় বিদারক ঘটনার জন্য সে যন্ত্রণায় হয়তো বা কাতরাচ্ছে। আমরা চাই যে তাদের পাশে দাঁড়াক প্রশাসন, তাদের পাশে যে অভিভাবকরা রয়েছেন আমাদের রাজ্যের, তারা গিয়ে পাশে দাঁড়াক এবং অবশ্যই চাইব যে রাজ্যের প্রত্যেকটা মায়ের সন্তান, সে ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকেই ভালো থাকুক এবং মুখের হাসিটা যেন থাকে। আর যারা ইনজিওর্ড হয়ে আজকে হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত, তারাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে, দ্রুত সুস্থ হয়ে তারা বাড়ি ঘরে ফিরে আসে। আজকের মতো আমাদের অন্তরালের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এতটা সময় দিয়েছেন আমাদের। এখানে শেষ করছি আজকের আমাদের এই অনুষ্ঠান। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং স্যান্দনের পর্দায় কিন্তু নজর রাখবেন।